আসসালামু আলাইকুম। মেয়র স্কুল কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ইংরেজি বিষয়ে গ্রামার সেটের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে রাইট ফর্ম অফ ভার্ব আমাদের ইংরেজি গ্রামার সেটের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক হিসেবে বিবেচনা করা হয়। এই রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে তোমাদের ক্লাসে এর আগেও আলোচনা করা হয়েছে। আজকে আবার পুনরায় তোমাদের জন্য এটা নিয়ে আলোচনা করা হবে। মূলত রাইট ফর্ম অফ ভার্ব মূলত এটাকে বাংলায় বলা হয় ক্রিয়ার সঠিক রূপ। আমরা জানি ক্রিয়া আমাদের ভার্ব আগে পড়েছি, ক্লাসে যেগুলো পড়েছি, এবং আমরা টেন্সের সাথে সাথে ভার্বের রূপ সেগুলো আমরা পড়েছি। আজকে সেই ভার্বের নিয়ে আমরা কিছু কাজ করব। আজকে রাইট ফর্ম অফ ভার্ব তোমাকে শুরুতেই যে জিনিসটা জানতে হবে সেটা মূলত বি ভার্ব। বি ভার্বটা তোমাকে আগে চিনতে হবে। বি ভার্বটা যদি না চিনতে থাকো তাহলে তোমার রাইট ফর্ম অফ ভার্বের অনেক কিছু তুমি মিস করবে। বি ভার্বের আবার বিভক্তি আছে, সেটাকে সিঙ্গুলার এবং প্লুরাল। বি ভার্বের মধ্যে মূলত কয়েকটা অক্সিলিয়ারি ভার্ব আছে, যেগুলো হলো am, is, are, was, were, have, has। মূলত আমাদের এই বি ভার্বের মধ্যে এইগুলো অক্সিলিয়ারি ভার্বে অন্তর্ভুক্ত আছে। এগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সিঙ্গুলার আর একটা হলো প্লুরাল। আমার সিঙ্গুলার মধ্যে রয়েছে am, is, was এবং has। আর সিঙ্গুলার ভার্বের মধ্যে এই চারটি অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, এবং তারপরে যে রয়েছে এটা হলো প্লুরাল। প্লুরাল ভার্বের মধ্যে রয়েছে আর, ওয়্যার এবং হ্যাজ। আমরা মূলত বি ভার্বটি নিয়ে কাজ করতে গেলে এই সিঙ্গুলার এবং প্লুরাল এখানে কয়টি অক্সিলিয়ারি ভার্ব রয়েছে সেগুলো আমাদের সঠিক রূপে চিনতে হবে। এবং এই রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের সবসময় মাথায় রাখতে হবে, সেটা হলো গিয়া আমাদের যে টেন্স। আমরা টেন্স অনেক আগেই পড়েছি। আমাদের টেন্সের যে রূপভেদ আছে এবং টেন্সের যে প্রকারভেদ আছে সেগুলো আমরা সব কিছু নিয়ে আলোচনা করেছি। আমরা মূলত জানি টেন্স তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং তাকে আমরা যদি বর্ধিত রূপে বিশ্লেষণ করি সেখানে টেন্স হয়েছে 12টি। আমরা মূলত এই টেন্স, এই বি ভার্ব এবং আরো কিছু টপিক নিয়ে আজকে আলোচনা করব। আমরা যদি রাইট ফর্ম অফ ভার্বের রুলস যাই তাহলে আমাদের ফার্স্ট যে রুলসটা আসে সেটা হলো গিয়া, আমার যদি সেন্টেন্সের সাবজেক্টটি সিঙ্গুলার হয় তাহলে আমার ভার্বটিও সিঙ্গুলার হবে, এবং সেন্টেন্সের সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে আমার সেন্টেন্সের ভার্বটিও প্লুরাল হবে। যদি আমি বলি আই বি স্টুডেন্ট, আমরা পূর্বে বলেছিলাম বি ভার্বের ভিতরে অক্সিলিয়ারি ভার্ব যেগুলো অন্তর্গত আছে সেগুলো তোমাকে ভালোভাবে চিনতে হবে। এখন দেখো, আই একটি ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার নাম্বার। আমরা আগে বলেছিলাম সিঙ্গুলার অক্সিলিয়ারি ভার্বের ভিতরে আছে am, is এবং was। তো am, is, was এর মধ্যে দেখো আমাদের আই এর সাথে মূলত am কে আমরা ব্যবহার করে থাকি, কারণ is এগুলো আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এবং was সেটা আমরা ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এটা যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে আমি এখানে মূলত বি এর পরিবর্তে am টাকেই ব্যবহার করব। আই am a স্টুডেন্ট। এটা হলো সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে, সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। এখন যদি আমরা প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে যাই
আমরা যদি উদাহরণ হিসেবে লিখি দে বি প্লেইং ক্রিকেট। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের সাবজেক্টটা কি, সিঙ্গুলার নাকি প্লুরাল। আমরা এখানে দে, দে অর্থ তারা। আমরা সবাই জানি দে একটি থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল নাম্বার। তো আমি জানি বি ভার্বের ক্ষেত্রে প্লুরাল নাম্বার কি কি বসে, আর এবং ওয়ার বসে। আর এবং ওয়ার এর ক্ষেত্রে তুমি দেখবে এখানে আমার মূল ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে আমরা এটা আমি যদি ধরে নিই হয় প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসে ধরতে পারি অথবা পাস্ট কন্টিনিউয়াসে ধরতে পারি। আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে ধরি তাহলে আমি ব্যবহার করতে পারি দে আর প্লেইং ফুটবল ক্রিকেট। এবং এখানে তুমি পাস্ট হিসেবে যদি ব্যবহার করো তাহলে এখানে হবে দে ওয়্যার প্লেইং ক্রিকেট। কারণ আমরা টেন্সের রুলসে করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক একইভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট আমাদের। তো এই টপিকটা মনে রাখতে হবে, এই বিষয়টা সবসময় মাথায় রাখবে যে আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটিও প্লুরাল হবে। এরপরে যদি আমরা করি তাহলে আসতে পারে আমরা আনকাউন্টেবল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। স্যার আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন হলো গিয়া যে যা গণনা করা যায় না, যেগুলো গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা যেটা খালি চোখে দেখতে পারি না তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আনকাউন্টেবল নাউন যেগুলো আমরা গণনা করতে পারি না, যেমন আমার হতে পারে হেয়ার মাথার চুল, এটা আমরা গণনা করতে পারি না। অথবা আমরা খালি চোখে যেগুলো দেখতে পারি না, যেমন এয়ার বলতে পারি বায়ু বা বাতাস, এটা তো আমরা খালি চোখে দেখতে পাই না। তো এই যে হেয়ার চুল এটা হলো আনকাউন্টেবল নাউন এবং এয়ার মানে বাতাস এটা হলো গিয়া অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই আনকাউন্টেবল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এটা দেখতে প্লুরালের মতো হলেও আমরা ভার্বটা মূলত সিঙ্গুলার হিসেবে ব্যবহার করব। আমি যদি লিখি ইওর হেয়ার ব্ল্যাক, এখানে দেখো হেয়ারটা যেগুলো গণনা করা যায় না এটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন চুল তো অনেক স্যার আমার তো তাহলে এটা প্লুরাল ভার্ব না। সবসময় মনে রাখবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এটা ভার্ব দেখতে প্লুরাল সাবজেক্ট প্লুরালের মতো হলেও আমার ভার্বটা মূলত সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমি এখানে সিঙ্গুলার ভার্ব হিসেবে কি করতে পারি, ইওর হেয়ার ইজ ব্ল্যাক। আমরা এখানে বি এর পরিবর্তে ই ব্যবহার করছি কারণ হেয়ার আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা জানি যে ভার্বটা সবসময় সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে। এবং আসি অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো সে সকল নাউন যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না বা খালি চোখে দেখা যায় না। যদি আমি উদাহরণটা লিখি দ্য ইয়ার বি জেন্টাল, বাতাস ঠান্ডা অবস্থা আছে। এই যে দেখো হেয়ারটা মানে বাতাস, এটা আমরা সহজে খালি চোখে দেখতে পাই না, শুধু অনুভব করতে পারি। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে এটাই যে আসলে আমরা খালি চোখে দেখতে পারি না, অনুভব করতে পারি। এগুলো দেখতে প্লুরালের মতো হলেও আমাদের এখানে যে ভার্বটা এই ভার্বটা মূলত সবসময় সিঙ্গুলার নাম্বার হবে। এখন এখানে যদি সিঙ্গুলার নাম্বার ব্যবহার করি দা ইয়ার সিঙ্গুলার ভার্ব হিসেবে ইজ ব্যবহার করতে হবে ইজ জেন্টাল। তাহলে আমাদের দুই নম্বর রুলস হলো কি, দুই নম্বর রুলস হলো আনকাউন্টেবল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যা খালি চোখে যা গণনা করা যায় না এবং খালি চোখে দেখা যায় না। এই দুইটা বিষয় যদি থাকে আমরা সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। এখন স্যার আমি সিঙ্গুলার ভার্বটা আপনি স্যার বরাবর ইজ ব্যবহার করতেছেন, ওয়াজ কেন ব্যবহার করতেছেন না? ওয়াজ তো আমার সিঙ্গুলার। স্যার ইজ আর ওয়াজ তুমি এটা পাস্টের ক্ষেত্রে ব্যবহার করবো ওয়াজ এবং প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করবা ইজ। আমি এখানে মূলত প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করতেছি, তুমি চাইলে পাস্ট দিয়েও করতে পারবে।
বাট তোমার পরীক্ষা যখন আসবে তখন সেটা একটা অনুচ্ছেদ আকারে আসবে। সেই অনুচ্ছেদটা আসলে যদি কখনো কোনো পূর্বেকার ঘটনায় বর্ণনা করা হয় সেখানে, তাহলে তুমি সেখানে পাস্ট হিসাবে তুমি ওয়াজ ব্যবহার করতে পারো, অথবা যদি বর্তমানকালে কোনো ঘটনা বর্ণনা করা হয় তাহলে তুমি ইজ ব্যবহার করবে। তারপরে যদি আমরা আসি আমাদের যে অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভ তো চিনি। অ্যাডজেক্টিভ কাকে বলে? নাম বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এই প্রকাশ পায়, যে ওয়ার্ড দ্বারা প্রকাশ পাবে তাকেই আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। এখন অ্যাডজেক্টিভ স্যার ক্লাসে পড়ানো হয়েছে, প্রোনাউনাল অ্যাডজেক্টিভ, নিউমারাল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো এই অ্যাডজেক্টিভের মধ্যে আমরা অ্যাডজেক্টিভের পূর্বে যদি ডি ব্যবহার করে থাকি, ডিটারমিনার হিসেবে ডি ব্যবহার করে থাকি, তাহলে আবার এখানে ভার্বটা মূলত প্লুরাল হবে। এখন স্যার এখানে ভার্বটা প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে। আমি যদি লিখে থাকি the poor be not always happy, এখানে দেখো পুর মানে দরিদ্র, এর একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, মানে তার অবস্থান প্রকাশ করছে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তার অবস্থান প্রকাশ করছে, তিনি কোন অবস্থায় আছে আমরা তো জানি, দোষ, গুণ, অবস্থা, তো অবস্থান প্রকাশ করছে। তো দেখো এখানে স্কুলের আগে ডিটারমিনেন্ট হিসেবে ডি ব্যবহৃত হয়েছে, আর ডিটারমিনেন্ট হিসেবে যদি ডি ব্যবহৃত হয় তাহলে আমরা মূলত এখানে যে ভার্বটা বলবে, ভার্বটা আমরা প্লুরাল ভার্ব হিসেবে ব্যবহার করব। এখন স্যার এটা দেখো, দা পুর আর নট অলওয়েজ, পুর নট অলওয়েজ হ্যাপি, বা গরিবরা সবসময় সুখী হয় না, এটা একটা আমাদের হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলে থাকি, অভ্যাসগত সত্য বলে থাকি। অভ্যাসগত সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা হিস্টোরিক্যাল ফ্যাক্ট মানে ঐতিহাসিক সত্য, যাই হোক না কেন এগুলোর ক্ষেত্রে মূলত প্রেজেন্ট ভার্বটাই ব্যবহার করাই বেটার। স্যার আমার তাহলে প্রেজেন্ট ভার্বের প্লুরাল কি ছিল? আর। তাহলে আমি এখানে কি ব্যবহার করতে পারবো? দা পুর আর নট অলওয়েজ হ্যাপি। আমরা তাহলে মোটামুটি রাইট ফরওয়ার্ড ভার্বের কয়েকটি রুলস নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তোমাদের ভাষায় পড়ার জন্য আমি বলবো তোমরা তোমাদের যে সকল গ্রামার বই আছে তোমরা সেখান থেকে রাইট ফরওয়ার্ড ভার্বের আজকে যে তিনটা রুলস নিয়ে আলোচনা করলো, তিনটা বা চারটা রুলস নিয়ে আলোচনা করলো, সেগুলো বিস্তারিত আকারে দেখবে এবং তোমরা বাসায় সেগুলো প্র্যাকটিস করবে। বাসায় প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং ঘরে থাকো, সুস্থ থাকো। সকলে সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।